হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারে এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন সাজেশন সেন্টার। আজকের ভিডিওটা তাদের জন্য ইম্পর্টেন্ট যাদের নাম অলরেডি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে চলে এসেছে। তো তোমরা কি করে এডমিশন নেবে, তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে, তারপর ফার্স্ট প্রভিশনাল এডমিশন মেরিট লিস্ট সেটাও পাবলিশড হয়ে গেছে। তো যেটা তোমরা আজ দেখতে পেরেছো অলরেডি তোমাদের ওয়েবসাইটে, আমি সেটাই তোমাদেরকে একবার ডিসকাস করে যে তোমাদের পরবর্তী সেকেন্ড প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশড হলে কাদের কাদের নাম আসার চান্স আছে সেই বিষয়টা ভালোভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে তারপর আমি তোমাদেরকে বুঝাবো তোমরা কি করে এডমিশন নেবে সেই মেরিট লিস্ট অ্যাকর্ডিং। ঠিক আছে, প্রথমে তোমরা এটা বোঝো। দেখো, তোমরা এই ওয়েবসাইটে যখন চলে আসবে, আসার পর এই যে তোমাদের এটা অল অ্যাপ্লিকেন্ট, সমস্ত ক্যান্ডিডেট তোমরা অলরেডি দেখতে পেরেছো 1159 জন অ্যাপ্লাই করেছে। তো তাদের মধ্যে আমি দেখতে পেরেছি যে আমার ভিডিও অলরেডি 1100 জন স্টুডেন্ট দেখে নিয়েছে, যেটা আমি পাবলিশ করেছিলাম এই অল প্রভিশনাল মেরিট লিস্টটা। তার মানে যতজন অ্যাপ্লাই করেছে ততজনই আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নিয়েছে। তো এখন আমি যদি ফার্স্ট প্রফেশনাল মেরিট লিস্টটা তোমাদেরকে দেখাই, যেটা তোমাদের মেইন আজ ডিসকাস করব যে বিষয়টা, সেটা এটা যে তোমরা যদি দেখো ফার্স্ট প্রফেশনাল মেরিট লিস্ট যেটা আছে সেখানে আতিক মণ্ডল যে আছে তার নাম চলে এসেছে 97.25-এ, সে ওবিসি এ। তো তোমরা অনেকেই না বুঝেই কমেন্ট করো, তো যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই এইটা কমেন্ট করবে যে দাদা আমি বুঝতে পেরেছি এভাবে যে আমার নামটা এই লিস্টে আসতে পারে কি না, এভাবে তোমরা কমেন্ট করবে। তোমরা ভিডিও 1 মিনিট শুরু হলেই তোমরা কমেন্ট করে দাও সঙ্গে সঙ্গে দাদা আমার 87 আমি পাবো কি না। এটা কিন্তু বিষয়টা না, তোমরা অবশ্যই বোঝো। তোমরা সেভাবেই কমেন্ট করবে, নাহলে আমি ভাবি যে আমার ভিডিও দেখে হয়তো কেউ বুঝতেই পারে না, তার জন্যই তারা এভাবে কমেন্ট করে। অ্যাকচুয়ালি তোমরা না বুঝতে পারো তাহলে বলবেই, আমি কিভাবে তোমাদেরকে ভালোভাবে বোঝাই দিতে পারবো সেভাবেই আমি ভিডিও করব। ঠিক আছে, তোমরা যদি প্রথমে ভালো করে বুঝবে, বোঝার পরেই তোমরা কমেন্ট করবে। দেখো এখানে যদি তোমাদেরকে আমি দেখাই, তোমরা দেখো এই যে 97 যে আছে 97, ঠিক আছে, 97 একই ওবিসি এর আতিক মণ্ডল, ঠিক আছে, সে পেয়ে গেছে অলরেডি। এখন ওবিসি এর ভালো করে দেখবে ভিডিওটা, ওবিসি এর পেয়ে গেল, ঠিক আছে, এটা টোটাল পেয়ে গেল। তাহলে এখন তোমাদেরকে আমি দেখাবো যেটা এসসির ক্ষেত্রে 96, ভালোভাবে দেখো, এসসির ক্ষেত্রে 96 তারা এসসি ক্যান্ডিডেট পেয়ে গেল। তো এসসি ক্যান্ডিডেট 96-এর মধ্যে পেয়ে গেল, তার মানে প্রথম তোমরা দেখতে পারলে ওবিসি এ আর এসসির। এরপর এসটি যদি দেখো সেও 96, এখন 3টা ক্যাটাগরি গেল, ওবিসি বিটাও তোমাদেরকে বলছি 96। এটা হচ্ছে টোটাল অল বিষয়টা গেল। এখন তোমাদেরকে যদি আমি লাস্টে দেখাই, সেটা তোমরা যেটা লাস্টে দেখতে পারবে। এখন এভাবে টোটাল যখন উঠার পর লাস্ট কতজনের নাম এসেছে প্রভিশনাল ফার্স্ট মেরিট লিস্টে সেটা তোমাদেরকে যদি আমি বলি, তো কতজন এসেছে দেখতে পাচ্ছ এখানে 49 স্টুডেন্টের নাম চলে আসছে টোটাল। এখন ক্যাটাগরি ওয়াইজ যদি বলি তাহলে এসসি ক্যান্ডিডেট এখানে কতজনের নাম চলে আসছে, প্রথমে 19 জন, ঠিক আছে, 19 জনও না, 25 জন এসসি ক্যান্ডিডেট, তার মধ্যে 25 জন এসসি ক্যান্ডিডেটে সিলেক্ট হয়েছে। তারপর যদি এসসি ক্যান্ডিডেট বলি, এসসি ক্যান্ডিডেট 7 জন, তাহলে এসটি ক্যান্ডিডেটের 7 জন, ঠিক আছে, আর এসসি ক্যান্ডিডেটের 25 জন। তো এসসি ক্যান্ডিডেট যারা আছো তাদের নিশ্চয়ই অনেক অনেক বড় একটা অপরচুনিটি, যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে চান্স পাবে। দেখো এসসি ক্যান্ডিডেট অলরেডি
89-এ চলে এসেছে। তার মানে 89-এর পর যারা আছো, দেখো এখানে নাম লাস্টে, দেখো কার নাম আছে, লাস্টে যার নাম আছে, ঠিক আছে, তারপরে যারা এসসি ক্যান্ডিডেট আছো, মিনিমাম এখানে 25 জন হয়েছে, মিনিমাম তার পরবর্তী লিস্টে 20 জন দেবে বা 12 জন দেবে বা 10 জন দেবে। তার মানে পরবর্তী যারা এই নামটার পরে তোমরা প্রফেশনাল মেরিট লিস্টে যাবে, গিয়ে দেখবে এই নামটার পরে পরবর্তী 10 বা 15 জন যারা আছো তাদের নাম সেকেন্ড মেরিট লিস্টে আসছে। তোমরা অবশ্যই এতটুকু বুঝতে পেরেছো যে কাদের নাম সেকেন্ড মেরিট লিস্টে আসছে, মানে আসতে চলছে। তোমরা অবশ্যই যারা এটা বুঝতে পারলে তোমরা মাস্ট কমেন্ট করবে যে দাদা বুঝতে পেরেছি, আমার পরবর্তী মেরিট লিস্টের 15-র মধ্যে আছে বা 12-র মধ্যে আছে, 16-র মধ্যে আছে, আমি চান্স পাবো, মানে আসতে পারে, এভাবে কমেন্ট করবে। তোমরা হট করে যাদের 89 বা হট করে তোমার কমেন্ট করে দিলে 85 আছে দাদা আমি কি পাবো, এটা কিন্তু নেসেসারি না, ঠিক আছে। তোমার নেসেসারি কোনটা, তুমি প্রফেশনাল মেরিট লিস্টটা তোমাদের ডাউনলোড করা আছে, নয়তো তোমরা ডাউনলোড করে দেখবে এই নামটার নিচে এসসি ক্যান্ডিডেট, আমি ক্যাটাগরি ওয়াইজ বলছি, ওপরেরটা টোটাল 49, সেটা সবারই জন্য আমি ক্যাটাগরি হচ্ছি বোঝাচ্ছি, তাহলে তোমরা ক্যাটাগরি ওয়াইজই দেখবে, তোমরা সমস্তটা দেখবে না। প্রফেশনাল মেরিটে সমস্ত আছে, তোমরা সমস্ত দেখবে না, শুধু জাস্ট এসসি ক্যান্ডিডেটের রিলেটেড, তোমাদের অ্যাকর্ডিং টু এসসি ক্যান্ডিডেট তোমার নাম্বারটা কত, মানে তোমার মেরিট র্যাঙ্কটা কতটা নিচে আছে সেটা দেখবে, ঠিক আছে। এখন তোমাদের বলছি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এসটি ক্যান্ডিডেট দেখো 7 জন অ্যাডমিশন নিয়েছে, সঙ্গীতা সিনহা, সঙ্গীতা সারেন, তো তার 88 আছে। তো তোমরা অ্যাকর্ডিং টু এসসি ক্যান্ডিডেট, আবারও সেম অ্যাকর্ডিং টু এসসি ক্যান্ডিডেট, ঠিক আছে। ইনি যে এই যে স্টুডেন্টটা এডমিশনের নাম চলে আসছে, তার পরবর্তীতে তোমার নামটা কততে আছে, পরবর্তীতে হয়তো এসসি ক্যান্ডিডেটের এডমিশনটা বাড়তেও পারে, মানে সিট সংখ্যাটা তাদের মানে মেরিট লিস্টে বাড়তেও পারে, মোটামুটি 10টা ধরো, মানে পরবর্তী 10-এ যদি তোমার নামটা থাকে অ্যাকর্ডিং টু প্রফেশনাল মেরিট লিস্ট এসসি ক্যান্ডিডেট স্টুডেন্টের র্যাঙ্কে তোমার যদি নাম থাকে 10-এ, তাহলে তোমার আসার চান্স আছে। ওকে, তোমার যাদের চান্স আছে তোমরা সেভাবে আমাকে কমেন্ট করবে যে দাদা আমার চান্স আছে। ওকে, তারপর ওবিসি ক্যান্ডিডেটের দেখো, ওবিসি ক্যান্ডিডেট কতজন সিলেক্ট হয়েছে, 11 জন। তো ওবিসি ক্যান্ডিডেটের লাস্ট দেখো কি, শাহজাহান সরকার এ পেয়েছে 88-এ। তো 88-এর পর তোমাদের লাস্ট 10-11-র মধ্যে কত নম্বর র্যাঙ্কে আছে, তো তোমরা সেটা দেখবে, দেখার পর তোমরা নিজেই বুঝে নেবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপারটা। তারপর ওবিসি বির ক্ষেত্রে দেখো 8 জন সিলেক্ট হয়েছে, 91 লাস্ট আছে। এবার 91-এর পর টোটাল 8-9-এর মধ্যে টোটাল তার নিচে দেখবে প্রফেশনাল মেরিট লিস্টে এর নামের নিচে যে তোমার নামটা কত নম্বরে আছে, যদি থাকে অবশ্যই গুড, তোমার সেকেন্ড মেরিট লিস্টে নাম আসতেছে। আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। শুধু তো এখন তোমাদের বলি সেকেন্ড মেরিট লিস্ট মাস্ট পাবলিশড হবে, কারণ জলপাইগুড়িতে শুধু 45টা ক্যান্ডিডেটের সিলেকশন হচ্ছে না, সেখানে টোটাল সিট সংখ্যা এই বছর কতটা দিয়েছে সেটা এখনও টোটাল বলেনি, মিনিমাম তো 100 সিট থাকেই, তো তাদের 100 স্টুডেন্ট পূরণ হচ্ছে না, ঠিক আছে। তো তাদের আরও মেরিট লিস্ট পাবলিশ করতে হবে, তো সেক্ষেত্রে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট মাস্ট পাবলিশড হবে। আর তোমরা যদি আমার প্রিভিয়াস ইয়ারের যেটা হচ্ছে 21 বা সম্ভবত 22-23-এর যেটা, সেখানে যদি দেখো 6টা 7টা 8টা 9টা পর্যন্ত মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে, ঠিক আছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে। তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদের কতটা চান্স আছে। কিন্তু এটা ঠিক, জেনারেলি যাদের 75-এর নিচে আছে তারা চান্স না পাওয়াই, বেশিরভাগটাই না পাওয়ার চান্স, তোমরা অবশ্যই জানো খুব কম্পিটিশান টাফ চলছে। তো যাদের মনে করো 83 বা 84-85-এর মধ্যে আছো, বা 80 বা 79-এর মধ্যেও লাস্ট চান্স থাকতে পারে, মেবি, বলতে পারছি না। একদম সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা অনেকেই আগের বছর আমাকে কোশ্চেন করেছে, এই বছরও অলরেডি সেই একটা ভাইয়ের কোশ্চেন পেয়ে গেছি সেই রিলেটেড, যে দাদা আমার জলপাইগুড়িতে চলে এসেছে, কিন্তু আমি জলপাইগুড়িতে যদি অ্যাপ্লাই করে থাকি তাহলে সেটা কি রিফান্ড পাবো, আর যে রিফান্ড পাইও ক্যান্সেল করে, তাহলে আমার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিকে অ্যাকসেপ্ট হবে? অবশ্যই তুমি যদি জলপাইগুড়িতে এডমিশন নাও, যদি তুমি কনফিউশন থাকো যে তোমার পরবর্তী তোমরা অবশ্যই কনফিউশন কেন হচ্ছ, তোমরা আগে থেকেই তোমরা প্রিপেয়ার হয়ে নাও যে তোমার নাম আসবে কিনা সেটা বুঝে নাও, ঠিক আছে।
বুঝে নিলেই তো তোমরা বুঝতে পারবে, তাহলে তোমার ওইদিকে রিফান্ডের বিষয়টাও তোমাদের যেতে হবে না। এই বছর জানি না রিফান্ডের বিষয়টা কীরকম, রিফান্ড পাবে কি না। আমি অবশ্যই কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, হয়নি কন্ট্যাক্ট, এই জন্য আমি তোমাদেরকে বলতে পারছি না যে রিফান্ড পাবে কি না। যেটা আমার কাছে ইনফরমেশান নেই সেটা আমি তোমাদেরকে কাউকেই সেটা বলতে পারবো না। এখন যদি কোনো ভিউয়ার্স কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করে জানতে পেরেছো যে তোমরা রিফান্ড পাবে, মানে অ্যাপ্লাই করার পর ক্যান্সেল করলে রিফান্ড পাবে, তাহলে অবশ্যই তোমরা আমার যে স্টুডেন্টটা প্রবলেমে পড়েছে কমেন্ট করেছে তার কমেন্টের অ্যান্সারটা তোমরাই দিয়ে দিবে, ঠিক আছে। মোট কথা আমার কাছে এই বছরের ইনফরমেশান নেই, কারেন্ট ইনফরমেশান নেই। তো রিফান্ড না পেলেও, রিফান্ডের বিষয়টা যদি নাও যায়, কিন্তু তোমরা জলপাইগুড়িতে এডমিশন নাও, সেটাকে ক্যান্সেল করে তোমাদের যদি নাম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আসে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে তোমরা ভর্তি হতে পারবে। এখন অনেকেই কমেন্ট করে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি কেমন। আমার আরেকজন চান্স পেয়ে গেছে অলরেডি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে, তার নাম ওবিসি এতে চলে এসেছে। আমাকে পার্সোনালি সে কমেন্ট করেছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি কে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি কেন আমি চুজ করব, জলপাইগুড়ি কেন চয়েস করব, ঠিক আছে। সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে তাকে না, নট অনলি তাকে, সবাইকেই বলছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এই জন্য তোমরা চয়েস করবে যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি একদম প্রপার গভর্নমেন্ট, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সেখানে তোমরা হোস্টেল ফেসিলিটি পেয়ে যাবে। যদি তোমাদের মানে নাম্বার ভালো থাকে, সেখানেও মেরিট ওয়াইজ তোমাদের হোস্টেল ফেসিলিটি থাকে, তো সেখানে হস্টেলে অনেক কম পয়সায় হয়ে যায়। তো ভালো করেই জানো হোস্টেল অনেক কম পয়সায় হয় এবং ভালো এনভায়রনমেন্ট, সেখানে কোনো র্যাগিং হয় না, তো ভালো হোস্টেল পাবে সেখানে। দ্বিতীয় নম্বর কথা, এনভায়রনমেন্ট ভালো বলতে সেই জায়গাটার পরিবেশ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত জায়গা, ঠিক আছে, গেল। দ্বিতীয় নম্বর, এডুকেশন সিস্টেম ভালো আছে। তৃতীয় নম্বর, প্লেসমেন্ট ভালো আছে, তোমাদের প্লেসমেন্ট ভালো পাবে এবং কাউন্সেলিংও হয়ে থাকে, ঠিক আছে। তোমার সমস্ত ওভারঅল দিক থেকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তোমাদের বেস্ট হবে অ্যাকর্ডিং টু জলপাইগুড়ি ল কলেজ, ঠিক আছে। তো যারা জলপাইগুড়িতে নাম এসেছে অবশ্যই সেখানে তারা এডমিশন নেবে, কারণ তারা যদি খুব কম মার্কস থাকে, তারা যদি জলপাইগুড়িতে চান্স থাকে তারা জলপাইগুড়ি নেবে, আর যদি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে চান্স থাকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে নেবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপারটা। যারা অ্যাকচুয়ালি তাদেরকে বলছি, দেখো দ্বিতীয়ত ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বিষয় জানাবো সেটা হচ্ছে এডমিশনটা, যেহেতু নাম চলে এসেছে তোমাদের এখানে দেখতে পেরেছো নাম চলে আসে, এডমিশনটা কিভাবে করবে। তো আমি আজকে কন্ট্যাক্ট করেছি কলেজের সঙ্গে, মানে তোমাদের ইউনিভার্সিটির সঙ্গে কন্ট্যাক্ট করেছি। কন্ট্যাক্ট করার পর বলেছে তারা যে কালকে তোমাদের মিনিমাম 11টার মধ্যে, নয়তো তোমাদের 12টা 12:30টার মধ্যে তোমাদের এই লিঙ্কেই, সেম লিঙ্কে তোমাদের এডমিশন নেওয়ার একটা তোমাদের নিউ লিঙ্ক খুলে যাবে, মানে তোমাদের এই লিঙ্কের মধ্যে তোমাদের এডমিশন নেওয়ার একটা নিউ আইটেম খুলে যাবে। তো সেখান থেকে তোমরা ক্লিক করে পেমেন্ট করে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এখন তোমরা যদি বলো এই কলেজের ফি স্ট্রাকচারটা, তাহলে ফি স্ট্রাকচার যারা জানো না তারা এখানে তোমাদেরকে দেখাচ্ছি ফি স্ট্রাকচারটা। অলরেডি অনেকেই জানে, অনেকেই জানে না, তো সবার ক্ষেত্রে না, যারা জানো না তাদের ক্ষেত্রে বলছি। দেখো ফি স্ট্রাকচারটা প্রথম বছর ফার্স্ট সেমিস্টারে তোমাদের ফি স্ট্রাকচারটা পে করতে হবে। এখানে কি বলেছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারের ফি যেটা আছে 10,370 টাকা। এটা হচ্ছে শুধু প্রথম ইয়ারে, ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার মিলে তোমাদের অ্যামাউন্টটা হচ্ছে 10,370, ঠিক আছে। এই অ্যামাউন্টটা সম্ভবত তোমাদেরকে পে করে এডমিশন নিতে হবে, ঠিক আছে। আর যদি এই অ্যামাউন্টটা না হয় তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে শুধু অ্যামাউন্টটা পে করতে হবে, দেন তোমরা এডমিশন নিতে পারবে। তো ফার্স্ট অ্যামাউন্টটা যদি পে করো সেটা সামথিং 6,000 টাকার সামথিং একটু হবে, সেটা তোমাদেরকে পে করতে হবে। দেখো তোমরা যদি এখানে দেখো তাহলে যদি জলপাইগুড়ির সঙ্গে কম্পেয়ার করো, সেক্ষেত্রে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ফিসটা কতটা কম তোমরা একটু ইমাজিন করো, বাস অনেক কম। তো সেক্ষেত্রে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফি স্ট্রাকচার দিক থেকেও বেশ ভালো, এই হচ্ছে ব্যাপারটা। তো যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখেছো তোমরা অবশ্যই তোমাদের নিজস্ব কনফিউশন থেকে দূর হয়েছো, আর তোমরা কমেন্ট করবে সেভাবেই যে আমি কনফিউশন থেকে দূর হতে পেরেছি, এই রকমভাবে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। জাস্ট 1 মিনিট 2 মিনিট ভিডিও 3 মিনিট দেখেই তোমরা কমেন্ট হট করে বলে দাও, এটা কিন্তু ঠিক না। তোমরা ভালো করে দেখবে, দেখে বুঝবে, বুঝে শুনে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। আর যাদের অন্য কলেজের রিলেটেড ইনফরমেশান লাগবে তারা অবশ্যই কমেন্ট করবে, অন্য কলেজ রিলেটেড আমি ইনফরমেশান দিয়ে দেবো। তো ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওর কোনো এক সেশনে।